আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আকাশবাণী কলকাতার পডকাস্টে আমরা আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রের মানুষদের কথা শোনাই। তাদের কাজ, তাদের লড়াই, তাদের কথা, তাদের জীবন আমরা আপনাদেরকে শোনাই। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি শুধু নিজেই নিজেকে একটা জায়গায় পৌঁছে দেননি, তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকেও তিনি একটা পথ দেখিয়েছেন, যে পথে চলে বহু মানুষ, বহু মেয়েরা স্বনির্ভর হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ। আমরা সরাসরি চলে যাব জ্যোতিষবাবুর কাছে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে অম্বিকা কালনা, বাড়িপাড়া। তো আমরা দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই আমরা এখানে আসি। আমি হচ্ছে মসলিন জামদানি উইভার। তো আমাদের 6 জেনারেশনের এটা কাজ। আচ্ছা, মানে আপনি ষষ্ঠ প্রজন্মের মানুষ যিনি এই কাজ করছেন, অর্থাৎ আপনারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে চলেছেন। হ্যাঁ, আমাদের এটা একটা ধারাবাহিক এরকম যে আমাদের বংশের মধ্যে একজনে এই কাজটা একমাত্র ধরার উপযোগী হয়। যেমন আমার বাবারা 2 ভাই, বাবা ধরেছে, আমরা 6 ভাই, আমি ধরেছি, আমার একটা ছেলে সে ধরেছে। তো এটা বংশ পরস্পর এরকমই হয়। তো জামদানি, যে মসলিন যে জামদানি, এর মধ্যে যে কতটা প্রেম থাকলে এই শাড়িটা তৈরি করা যায় সেটা আপনি স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। এক সময় আমার বাবা যখন দেশ স্বাধীন হওয়ার পরে এই কালনা বাড়িপাড়া এসেছিল, তখন পাড়াটার নাম ছিল বাড়িপাড়া, কিন্তু পরবর্তী সেটা তাঁতিপাড়া হয়ে গেল। একটা তাঁতের থেকে ওইখানে মোটামুটি আপনার 30 থেকে 35,000 তাঁত হয়েছিল। তারপরে বাবার কাছেই আমার কাজ শেখা। বাবাকে দেখতাম যে আমাদের এই অভাবের মধ্যেও বাবা কি আনন্দে থাকতো বা কাজ করতো, একা কাজ করে সংসার ম্যানেজমেন্ট করতো। বাবার ওই কাজটা থেকে তখন আমাকে আকৃষ্ট করলো যে বাবার এই কাজটা আমি শিখবো। যেই ভাবনা সেই শুরু, সেই থেকেই আমি কাজটা শিখি। শেখার পরে তারপর বাবা যেমন ধরুন খাদির মধ্যে কাজ করতো, তারপরে আমি মসলিনটা নিয়ে শুরু করি, হাই কাউন্টের 200, 300, 400, 500 কাউন্টের। তো এই করার পরে আমার 45 বছর কেটে গেল এইভাবে আমার কাজ শিখতে। তারপরে আমার লকডাউনের পরে আমি ঠিক করলাম যে এই কাজটা দেখে কাউকে শেখানো যায় কি না। তখন আমি একটা ট্রেনিং সেন্টার শুরু করলাম আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, দত্তদারিয়াটান বলে জায়গা। বেশ, অর্থাৎ বাবার কাছ থেকে আপনি প্রথম বাবার কাছে কাজ শেখেন, বা বাবাকে দেখেই আপনার ইচ্ছে করে যে আপনি এই তাঁত শিল্পী হতে চান। মানে অন্য কোনো পেশার কথা কখনো মাথাতেই আসেনি? না না, অন্য কোনো পেশা, কারণ বাবার মধ্যে যে উৎসাহ, যে আনন্দটা দেখেছে সেটা আমাকে টোটালটাই, কারণ আমরা সবাই লেখাপড়া শিখেছে, কিন্তু দিয়ে আমি বাবাকে বললাম যে আমি লেখাপড়া শিখবো না, আমি আপনার কাজটা শিখবো। তখন বাবা বললে যে না, সবাই লেখাপড়া শিখছে, তোমাকেও শিখতে হবে। আমি বললাম যে আপনার মধ্যে যে আনন্দটা আমি দেখি, কিন্তু এই আনন্দটা তো আমি অন্য কারোর মধ্যে দেখতে পাই না। অতএব আপনি যাই মারবেন, ধরবেন, যাই করবেন, কিন্তু আপনার কাজটা আমি শিখবো বা শিখেছি, বা বাবার আশীর্বাদে আজকে আমি এই জায়গাটায় এসেছি। আচ্ছা, অর্থাৎ শিল্পের প্রতি ভালোবাসা, বাবার হাতের তৈরি কাজ, শিল্পের প্রতি ভালোবাসা এবং পরিশ্রম করার ইচ্ছে বা ক্ষমতা, সবটা মিলিয়েই আজকে আপনি এখানে। সবার আশীর্বাদ আছে এবং সবাই সহযোগিতা করছে। যেমন আমাদের যেরকম পীঠস্থান যে আমরা বলি, তার মধ্যে একটা পীঠস্থান হচ্ছে আমাদের WSC, যেটা উইভার সার্ভিস সেন্টার কলকাতা। এখানেও আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। আমরা তো বলি আগামী প্রজন্মে বা যারা আছে তারা এদের সঙ্গে বিশেষভাবে যেন যোগাযোগ রাখে। এখানে শিল্পের একটা মূল জায়গা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। বেশ, আপনি যখন প্রজন্মের কথা বললেন, একটা প্রশ্ন মাথায় এলো যে আপনার পরের প্রজন্ম, অর্থাৎ আপনার ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়ে, তারাও কি এই কাজ করছে? হ্যাঁ, একটু অন্য কথা বলি। যেমন একটা সময় চিফ মিনিস্টার বলেছিলেন যে মার্কেটিংয়ের আগে প্যাকেজিং শিখতে হবে। তখন আমি ঠিক করলাম যে সত্যি কথাটা, কারণ আমার বাপ ঠাকুর দেখেছি তারা মহাজনের কবল থেকে মুক্তি হতে পারছে না। হয়তো আমিও কিছুদিনের জন্য মহাজনের কবলে ছিলাম, কিন্তু তখন আমি ঠিক করলাম যে না, আমার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু আমি লেখাপড়া শিখিয়ে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি এবং সে এখন খুব ভালো মার্কেট করছে। বা আমার যে এই যে আমাদের বংশ পরস্পর যে আমাদের যে মশালটা, সেটা আমার ছেলের হাতে তুলে দিতে পেরে আমি খুবই গর্বিত যে না, আমার ট্র্যাডিশনালটা ঠিক বজায় আছে। আমার ছেলেকে নিয়ে 7 জেনারেশন শুরু হবে এই পথ চলা। বেশ, আপনার কাজে মোটিভ একটা বড় বিষয় এবং আপনি নিজেই বোধহয় মোটিভের ডিজাইন করেন, তাই তো?
হ্যাঁ, আমার নিজস্ব ডিজাইন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা দেখুন মসলিনটা আমরা যেটা করি এটা হচ্ছে একটা উচ্চ শ্রেণীর পরিধান জিনিস, উচ্চ শ্রেণীর। কিন্তু আমরা সেটা এখন মধ্যবিত্তর মধ্যে নিয়ে এসেছি। আবার ডিজাইনগুলো কী হচ্ছে, যেমন এই যে জামদানি ডিজাইন, অনেকে বলে যে জামদানিটা বাংলাদেশ, অ্যাকচুয়ালি জামদানিটা বাংলাদেশের নয়। মুঘল আমল থেকে যে উইভারদের ডেকে নিয়ে যখন সম্রাট বলতো যে আমার বেগম সাহেবের জন্য একটা কাপড় বোনো, তুমি আমার এখানে থাকবে, প্রেম সে কাজ করবে, তখন সেই উইভারটা কী করতো, তার প্রেমের ভাবটাকে প্রকাশ করতো এবং কাপড়টাকে ঢেকে বুনতো। জামদানি হচ্ছে মনের ভাবটাকে প্রকাশ করা, আর কাপড়টাকে ঢেকে বুনতে বলে নাম হচ্ছে ঢাকাই জামদানি। তখন বেগম সাহেবা খুশি হয়ে তাকে বকশিস দিত। ওই যে স্বাধীনতা, তারপরে আমরা দেখেছি ব্রিটিশ এলো, ব্রিটিশ আমাদের উপরে বহুত অত্যাচার করলো, আমরা নিজেদের আঙুল নিজে কেটে দিলাম। তারপরে দেশ স্বাধীন হলো, এই উইভারদের জন্য সোসাইটি তৈরি হলো, কিন্তু আখেরে সোসাইটি আমাদের হ্যান্ডলুমটাকে কোনো ডেভেলপ করতে পারেনি। তারপরে গোষ্ঠী এলো, কিন্তু আমাদের যদি সেই স্বাধীনতা যদি আমরা কারিগরের মধ্যে না পৌঁছাতে পারি, তাহলে হ্যান্ডলুম কোনো দিনই উঠবে না। কিন্তু বর্তমান হ্যান্ডলুমের বাজার এত ভালো যে বিশ্বের দরবারে এটা আগামী দিনে একটা জায়গা আশা করি করতে পারবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। বেশ, আমি একটা প্রশ্ন এখানে করব। আপনি বলছিলেন আপনি যখন কাজ শুরু করেন, মানে আপনার বাবা আসার পর ওই বারুইপাড়া অঞ্চলে, তখন প্রায় 35,000 তাঁতি ছিলেন সেখানে। এই মুহূর্তে তাঁতির সংখ্যা, মানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা ওখানে কত, এবং তারা কি যন্ত্রচালিত তাঁত ব্যবহার করছেন না হস্তচালিত? দেখুন, আমাদের বংশগত একটা শিক্ষা, কিন্তু আমাদের ওখানে বাড়িপাড়ায় একসময় সব 12 জিবির বাস ছিল, তাও ওরা আমাদের কাজে লিপ্ত হলো। কিন্তু দেখুন, একটা কম্পিটিশান মার্কেট থাকে, তারপরে জ্যাকেট এলো, পাহালুম এলো, অ্যাপার এলো, কিন্তু এরা কোনো দিশা খুঁজেনি, ওরা ওই পর্যন্তই। কিন্তু আমরা এখনও দেখুন দিশা খুঁজে চাই যে সাধারণ মানুষ কিভাবে নেবে জিনিসটাকে, এবং সাধারণের মধ্যে কিভাবে আমরা জিনিসটাকে তৈরি করব। আমরা সবসময় এটা নিয়ে একটা রিসার্চ করি। আমি এখনও 10টা পর্যন্ত তাঁত বুনে শুধু কাস্টমারদের নিয়ে চিন্তা করি যে আমার যে ট্রেনিং সেন্টার, ধরুন আমার 45 দিনের অভিজ্ঞতা, সেটা ওদেরকে 45 দিনে শিখিয়েছি। এই যে দেয়া নেওয়াটা, তারা যে এই যে আমার থেকে নিয়েছে বা আমি তাদেরকে দিতে বলেছি, এখন ধরুন 45টা মেয়ে খুবই স্বাবলম্বী, গ্রামীণ, তাদের কোনো কাজ ছিল না, কর্ম ছিল না। লকডাউনের সময় এক সময় তারা না খাওয়ার মতন অবস্থায় ছিল, কিন্তু এখন তারা খুবই স্বাবলম্বী। আমরা সবাইকে বলবো যে আপনারা আসুন আমার এই ট্রেনিং সেন্টার থেকে, আপনারা একটা শিক্ষা নিন, বা তারা কি অবস্থা আছে। আগামী দিনে আমার যেসব উইভার ভাইরা আছে তাদেরকে বলবো যে তোমরা আমাকে দেখো, আমাকে দেখে শেখো, কারণ আমাদের অনেক কিছু আছে, সবার যে প্রাপ্য আমাদেরও প্রাপ্য আছে, আর সবারই একটা আশীর্বাদের হাত থাকে। আজকে আমরা একটা জায়গা আছে, এই যে দিদিরা এই যে জিনিসটা এই যে প্রকাশ করছে, কারণ এগুলো সব দরকার আছে, কিন্তু আমাদের তো সেইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবার সেই চেষ্টাকে রাখতে হবে। অর্থাৎ আপনি বলছেন শিল্পকে বাঁচাতে গেলে সমস্ত ধরনের, সমস্ত স্তরের মানুষের এগিয়ে আসা দরকার, একদম তবেই শিল্পীরা, শ্রমিকরা বাঁচবেন। বাঁচবে। এবং আপনারা যেটা করছেন, আপনি নিজেই বলছিলেন যে মসলিন শাড়ি যথেষ্টই দামি এবং এটা উচ্চবিত্তদের জন্যেই ভেবে তৈরি করা হয়েছিল একসময়। হ্যাঁ, সেটাকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে আনার জন্য আপনারা কি করছেন? আমরা সবসময় চেষ্টা করছি এখনও ধরুন, কিন্তু হ্যাঁ সবসময় জানতে হবে যে একটা মসলিন কাপড় 5,000 টাকার নিচে হয় না, কারণ টোটালটাই হ্যান্ডস্পানের উপরে হয়, কারণ এটা কোনো মেশিনারি জিনিস না। টোটালটাই তুলোর থেকে সুতোটাকে তৈরি করে এবং যাবতীয় প্রসেসিং সব হাতের উপরে হয়, এবং বোনাটাও হাতের উপরে হয়, এগুলো মেশিনে হয় না। তো এই জন্য 5,000-এর থেকে আমরা এটাকে স্টার্ট করি যে সাধারণ লোক এটা পড়ুক, ব্যবহার করুক, আমরা চাই। আর মসলিনটা যখনই দেখবেন যে শাড়িটা আংটির ভিতর দিয়ে যাবে, মনে করবেন সেটাই মসলিন। মসলিনের আভিজাত্য হচ্ছে আংটির মধ্যে দিয়ে যে কাপড়টা যাবে সেটাই মসলিন। বেশ, তাহলে যেটা আপনারা মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য ভেবে তৈরি করছেন, সেটার সঙ্গে তো একটা তো কিছু তফাৎ থাকে। সেই তফাৎটা ডিজাইনের তফাৎ থাকে, ডিজাইনের তফাৎ থাকে। ধরুন কাপড়ের টেক্সচার সব একই থাকে। আপনার 10 লাখ টাকা দামের শাড়িরও যেই কাপড়ের যে ফিনিশিং থাকবে, আপনার 5,000 টাকা দামেরও সেই ফিনিশিং থাকবে, কিন্তু কাপড়ের ডিজাইনটা আলাদা আলাদা হবে। যেমন ধরুন হয়তো একটা অল ওভার যখন কাজ হয় সেটাকে আমরা ঢাকাই জামদানি বলি, তারপরে ওখান থেকে মোটিভ নিয়ে হালকা করে যে জায়গায় দিলাম, সেরকম হলো। আবার একটা কাপড়কে দেখা গেল যে আমরা ঠিক যে মেন পজিশানে দিয়ে কাজ করলাম, এইভাবে মোটিভগুলো ঘোরানো হয় এবং কাস্টমার থেকে আমাদের আইডিয়াও নিতে হয়
আমি কিছু প্রোগ্রাম করি, যেমন আমাদের একটা প্রোগ্রাম হয় বোম্বেতে, সেখানে নানান ধরনের লোকজন আসে, তারপরে টেক্সটাইল প্রেমী যারা আছে তাদের থেকে আমরা আইডিয়া নিই। এখন তো স্কুল কলেজ সব হয়ে গেছে, আমার ছেলে যেমন নেপ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে, তার একটা অভিজ্ঞতা আলাদা, আমাদের অভিজ্ঞতা, আমরা প্র্যাকটিক্যালি কাস্টমারকে নিয়ে চিন্তা করি এবং ডিজাইনটাকে ফেলার চিন্তা করি। এবার এটাকে ওরা আরও ডেভেলপ করছে। কাজে আগামী দিনে আমাদের হ্যান্ডলুমের বাজার বা আমরা বিশ্বর দরবারে পৌঁছাতে আমাদের খুব একটা সময় লাগবে না। আমরা সব উইভারদের ভাইদের বলবো যে তোমরা ডব্লিউসির সঙ্গে সবসময় যোগাযোগ রাখো, কোনো কাজই খারাপ নয়। আজকে আমি পদ্মশ্রী পেয়েছি, কিন্তু পদ্মশ্রীর কৃতিত্ব হয়তো আমি হয়তো পরিশ্রম করেছি, কিন্তু সবাই এর আশীর্বাদের হাত আছে, সবারই দোয়া আছে, যার জন্য সবাইকে নিয়ে আমি এই কাজটা করতে চাই। পদ্মশ্রীটা শুধু একা আমার বলবো না, এটা আমি সবাইকেই আমি উৎসর্গ করেছি, সবাইকে আমার এই পদ্মশ্রীটাকে, যে আমরা এটাকে ফলো করে আগামী প্রজন্ম যাতে আমাদের এই কাজটা করে, আগামী প্রজন্ম যেন আমাদের এখানে আসে। আমি চাই আমার ছেলে তাঁতি হোক, কিন্তু আমি চাই না আমার ছেলে ব্যারিস্টার হোক। আমরা যদি এইভাবে বংশ পরস্পর যদি আমরা এইভাবে ফলো করি, আগামী দিনে আমাদের খুব ভবিষ্যৎ খুব ভালো হবে। বেশ, যদিও আপনি হয়তো চাইছেন যে আপনার ছেলেমেয়েরাও আপনার মতোই শিল্পী হোক, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকুক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো এই ধরনের পেশায় যারা থাকেন তারা ভাবেন যে আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো করে পড়াশোনা করে একটা চাকরি করে কিছু। তো সেখানে না, সেই ভাবনার বদল আনার ক্ষেত্রে কি ভাবছেন? না দেখুন, এটা একটা স্বাভাবিক, কারণ যে কাজটা করে সে সেই কাজটা করে। আজকে হয়তো আমরা বলছি যে স্যার চেয়ারে বসে কলম লিখছে, কিন্তু আমার থেকে মনে হচ্ছে ওনার পরিশ্রমটা বেশি। আজকে আমি তাঁত বুনছি, হয়তো উনি ভাববে যে আমার পরিশ্রমটা বেশি, কিন্তু যার যার পরিশ্রম, যার যার শিল্প, সেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার ছেলেকে আমি লেখাপড়া শিখেছি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু আমার ছেলেকে আমার পেশা থেকে আমি অন্য পেশাতে যেতে দিইনি। কেন দিইনি? আজকে একটা প্রজেক্ট বেরিয়েছে, 45 দিনের প্রজেক্ট, একটা উইভার যেন পার ডে 500 টাকার কাজ করতে পারে 7 ঘন্টা ডিউটি দিয়ে। তো এই যে 7 ঘন্টা ডিউটি দিয়ে 500 টাকা রোজগার করবে, তাহলে সেই স্যাম্পলটা আমাকে বানাতে হচ্ছে। তো ওনারা আমাকে প্রথম 45 দিনে 300 টাকা করে স্টাইপেন্ড দেবে, 200 টাকা আমাকে দিতে হবে। তো 500 টাকা দিয়ে যে আমি 30টা লোককে যে কাজ শেখাবো, কাজ শেখার পরে 45 দিনের যে প্রোডাকশানটা সেটা আমার থাকবে, কিন্তু 45 দিনের পরে সে উইভারটা সরাসরি সরকারের সঙ্গে কাজ করবে। তো এই যে একটা পদক্ষেপ, কত সুন্দর পদক্ষেপ। তো আমরা তো জানি যে আমাদের আগামী প্রজন্মে যারা আছে তারা কোনো সময় অন্য চাকরিতে যাবে না, তাদের নিজেদের শিল্পের সঙ্গেই বা নিজেদের সংস্কৃতির সঙ্গে, কারণ শিল্পের সঙ্গে একটা সংস্কৃতির বড় যোগ থাকে। একদম। কারণ এই যে আমার চেষ্টাটা, দেখুন আমি এখনো চেষ্টা করছি যে ওই যে 500 টাকা কাজ করার মতন যে একটা সাধারণ মানুষ, যেমন আমরা গার্মেন্টস করছি, আমরা ড্রেস ম্যাটেরিয়াল করছি, যাবতীয় ডিজাইনগুলো করছি, তো সরকার যদি এটা সরাসরি তাদের সঙ্গে যদি নিয়ে নেয়, তাহলে তাঁতিরা তো খুবই উপকৃত হবে, তাদের তো পেশা ছেড়ে অন্য পেশায় যাবে না। বেশ, একটা প্রশ্ন করব, আপনারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই যে শিল্পের সঙ্গে যুক্ত, আপনারা সকলেই বাবা, দাদু, পুরুষ, আর শাড়ি বিষয়টা হচ্ছে একেবারে মেয়েদের জন্য, মেয়েদের আর কি পোশাক, এবং মেয়েরা শাড়ির বিষয়ে যথেষ্ট প্যাশনেট হয়, তাদের নিজস্ব চয়েস থাকে, তাদের নিজস্ব পছন্দ থাকে, এবং শাড়ি কেনার ক্ষেত্রে যেহেতু মসলিন বা ঢাকাই জামদানি শাড়ি তো দামি শাড়ি, সেগুলোর ক্ষেত্রে সাধারণত ডিজাইন বা এগুলো নিয়ে কম্প্রোমাইজ করতে চায় না মেয়েরা। তো আপনাকে আমার যেটা প্রশ্ন, এই যে মেয়েদের পছন্দ বুঝে শাড়ি তৈরি করা, এটা কিভাবে মানে চেষ্টা করেন বা ভাবেন কিভাবে? আমরা হয়তো একটা ডিজাইন আমরা করলাম, সেই ডিজাইনটা আমরা প্রথমে হয়তো দেখা গেল দামি করলাম, ওটাকে আবার ওই ডিজাইনটাকে আবার ভেঙে আরেকটু কোয়ালিটি দামের দিকটা আরেকটু চিপে করলাম, পরস্পর করতে হতে আমরা 4টে কোয়ালিটি করি। ধরুন একটা যদি শাড়ি 20,000 টাকা হয়, তো 20,000 টাকার ডিজাইনটা হবে, ওই ডিজাইনটাকে ওই মোটিভটা ওখান থেকে নিয়ে আমরা 15,000 টাকা করি, আবার ওইখান থেকে মোটিভ নিয়ে 10,000 টাকা করি, আবার ওইখান থেকে মোটিভ নিয়ে 5,000 টাকা করি। এই যে সংমিশ্রণ যে আমরা কাজটা করি, তো এটা কাস্টমারও বুঝবে যে আমার 20,000 টাকা নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ওই টেস্টটা আমার ওই 5,000 টাকার মধ্যে শাড়িটার মধ্যেও থাকবে। মানে ওই যে 20,000 টাকার শাড়িটার মধ্যে যে টেস্ট, 5,000 টাকার মধ্যেও ওই টেস্টটা হয়তো অল্প থাকবে, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। অন্তত মানুষ এই শাড়িটার ছোঁয়া পাবে। অবশ্যই ছোঁয়া তো পাবেই, কিন্তু ডিজাইনও কিছু পাবে।
আচ্ছা, আপনার সঙ্গে প্রায় ৪৫ জন মেয়ে কাজ করেন এখন বর্তমানে এই মুহূর্তে। মানে ট্রেনিং এর মানে আমার ৭০টা লুম চলে, ৭০টা আচ্ছা। লুমে আমার প্রায় ১০০ ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেড। ৭০টা আপনার হ্যান্ডলুম, টোটালটাই হ্যান্ডলুম, হস্তচালিত সব তাঁত। হস্তচালিত তাঁত। বেশ, আপনারা যন্ত্রচালিত তাঁতের দিকে না না এগোননি। না, যন্ত্রপাতিতে চালিত আমরা যাই না, কারণ আমাদের জীবনটা এরকমই একটা জীবন, আমরা আমাদের জীবনকে কোনো সময় সুখ দিতে চাই না। যে আমরা যেভাবে পরিশ্রম করে আজকে এই জায়গাটা এসেছি, আমরা চাই আগামী দিনের যে জেনারেশনটা তাদেরকে আমরা এই বার্তা দেব যে সুখটা সুখের মধ্যে রাখো, বেশি সুখে যেও না, বেশি সুখে গেলে তার পতন অবধারিত। আজকে দেখুন পাহাড়লুম এসছে, আমরা যাইনি, অ্যাপায়ার এসছে, আমরা যাইনি, কারণ আমাদের কাস্টমার আছে সেখানে যাতে হাতের ছোঁয়া থাকে। হ্যাঁ, সেখানে যেন হাতের ছোঁয়াটা, এটা সবাই চায়। কিন্তু আমরা কি করি, আমরা প্রলোভনে পড়ে যাই। আমরা বলবো আমাদের তাঁত শিল্পীদের সবাইকে বলবো যে প্রলোভনে তোমরা পড়বে না, তোমাদের নিজের স্বাধীনতায় কাজ করে যাও, আগামী দিনে তোমাদের রাস্তা খুবই ভালো। কারণ যন্ত্রচালিত তাঁতে বোনা শাড়ির দাম কিন্তু কম হয় সাধারণত। হ্যাঁ, তার কারণ হচ্ছে যেহেতু কম সময়ে বোনা যাচ্ছে, এটা আমরা দেখেছি যে একটা হস্তচালিত তাঁতে বোনা শাড়ি তার সুতোকে গুছিয়ে সুন্দর করে বুনে সেটা তৈরি করতে যে সময়টা লাগে, সেই প্রোডাকশন সময় কিন্তু যন্ত্রচালিত তাঁতে বুনলে শাড়ির প্রোডাকশন অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যায়। কিন্তু সেই প্রোডাকশন বাড়লে যথারীতি কিন্তু দাম এমনিই দেখুন, কমবে। আজকে এই জন্য দায়ী আমরা এই কারণেই বলছি যে আমি যেই সুতোটা হ্যান্ডলুমে ব্যবহার করব, কিন্তু সেই সুতোটা পাহাড়লুমে হবে না, কিংবা সেই সুতোটা অ্যাপায়ারে যাবে না, সেটা হ্যান্ডলুমের জন্যই তৈরি হয়। কারণ আমাদের হ্যান্ডলুমের যে বুনন যে কায়দাটা আছে, পাহাড়লুমে যে যন্ত্রচালিত যে মেশিনের যে ওই যে সুতো, সেই চাপটা নিতে পারবে না। সেখানে কি করছে, আমরা ডুপ্লিকেট সুতো ব্যবহার করছি, যার জন্য আজকে নানান চর্মরোগ দেখা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমরা আমাদের যে কটনটাকে, সেটাকে আমরা হয়তো 50-50 নিয়ে যাচ্ছি, মেশিনারিতে নিয়ে যাচ্ছি, কিন্তু হ্যান্ডলুমে থাকবে। হ্যান্ডলুমের একটা জিনিস যে ব্যবহার করবে সে জানে, একটা পাহাড়লুমের মাল যে ব্যবহার করবে সে জানবে। সাধারণত আমরা একটা গামছা দিয়ে যদি একটা উদাহরণ দিই, আপনি দেখবেন একটা হ্যান্ডলুমের যে গামছা যখন ব্যবহার করবেন তার মনে হতে একরকম, কিন্তু পাহাড়লুমে যখন ব্যবহার করবেন তার কোয়ালিটিটা একরকম। আপনি ওটা নিজে ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে ওর মোশনটাতে কি আছে। ঠিক। এবার একটু আপনার কথায় আমরা আসবো। 7 বছর বয়স থেকে আপনি কাজ শুরু করেছেন, একদম এখনো কাজ করছি, আগামী দিনে করতে হবে। তারপরে যে গুরুদায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, যে এই যে পদ্মশ্রীটা আমাকে কাজে তো উৎসাহ বাড়ালোই, আগামী প্রজন্মকে আরও আমি কিছু দিতে চাই। তো আমি চাই যে আপনারা সবাই আশীর্বাদ করুন, আর আপনাদের সবার আশীর্বাদ পেয়েছি বলে আজকে এই জায়গাটা এসেছি, যেন আগামী দিনে আমি আরও কিছু করে রেখে দিয়ে যেতে পারি। আপনার কি মনে হয় যে এই পথে চলে আপনি যেভাবে কাজ করছেন, বা আপনি চাইছেন অন্য মানুষরাও যারা তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, তারাও তাদের ছেলে মেয়েদেরকে এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য উৎসাহ দিক, তো এইভাবে চলে একটা গোষ্ঠীর মধ্যে বা সকলে এই যে জীবনটা বেছে নেবে, এটার ফলে কি একটা মানে, যেহেতু আমি কালনায় আপনি থাকেন, আমি ওই অঞ্চলের কথাই বলছি, এতে কি আপনার মনে হয় যে ওই অঞ্চলের উন্নতি হবে, ওভারঅল উন্নয়ন কি হবে ওই অঞ্চলের, যদি এই একটা পেশার মধ্যেই মানুষ থেকে যায়? তাহলে তো তারা বাইরের অন্য পেশার সঙ্গে আর যুক্ত হলো না। দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি, যে যখন মানে মানুষ নিরুপায় হয়ে যায়, তখন ঈশ্বরের প্রতি তার ভক্তি এসে যায়। কিন্তু সেই ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে এবং একজনকে বিশ্বাস রাখতে হবে। যে যেমন রামচন্দ্র চরণ সেবা করেছিল, ভরত ওই চরণকে ফলো করে সে রাজত্ব করেছিল। তো আমাদের গার্জিয়ান একটা মানতে হবে যে আজকে হ্যান্ডলুম তাঁতটা আজকে নয়, 1000 বছর আগে থেকে এটার উৎপত্তি। আজকেও হ্যান্ডলুম আছে, কিন্তু এটা আমরা বিকৃতি করে দিচ্ছি। কিন্তু হ্যান্ডলুমের উপরে ভবিষ্যৎ আছে, ছেলেমেয়েরা আশা করে শিখবে। বিশেষ করে এই যে আমার বাবা একটা তাঁতের থেকে যেখানে 35,000 তাঁত কালনাতে তৈরি হলো, হয়তো এখন বিলেনের মুখে তারা পাহাড়লুমে গেছে বা অন্যান্য পেশায় গেছে, কিন্তু এরা পুরোটা শিখে নেয়। যে কোনো লেখাপড়ার যেরকম একটা কমপ্লিট কোর্স থাকে, তো আমাদের হ্যান্ডলুমের একটা কমপ্লিট কোর্স থাকে। তার জন্য আমাদের উইভার সার্ভিস সেন্টার আছে, তাদের কাছ থেকে শেখা, তাদের কাছ থেকে কিছু জানা, এবং এরা যদি পুরো টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারে, আমার তো মনে হয় না যে কোনো উইভার ভাই বা
এই পেশা ছেড়ে অন্য পেশাতে যাবে, তার ইচ্ছা মানে আশা জাগবে, আমার তো মনে হয় না এরকম একটা পজিশনে আসবে। তাকে শিক্ষার মতন শিখতে হবে, তবেই হবে। বেশ, অর্থাৎ আপনি চাইছেন যে এই যে তাঁত শিল্পের সঙ্গে যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন সেটা যদি একটু স্কুল কলেজের শিক্ষাতেও যোগ করা যায়, বা যখন আমরা পড়াশোনা করি শুরু থেকেই তো পড়াশোনার সিলেবাসে আমাদের নির্দিষ্ট কিছু জিনিস থাকে, তো সেগুলোর সঙ্গে যদি তাঁত শিল্পের ইতিহাস, তাঁত শিল্প কি, এই পেশায় আসতে চাইলে কিভাবে আসা যায়, সেইগুলো যুক্ত থাকলে বোধহয় একটু সুবিধা হবে বলে মনে করছেন। অবশ্যই অবশ্যই। যে দেখুন, এখানে তো টেক্সটাইল কলেজও রয়েছে, আমাদের স্টুডেন্টরা সবসময় আমাদের ওখানে ভিজিট করে এবং আমরা স্টুডেন্টকে বলি যে তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে, আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তোমরা এটাকে সাধারণ মানুষের মধ্যে কিভাবে দেবে, তোমাদের কি আইডিয়া আছে তোমরা আমাদেরকে প্লেস করবে, আমরা তোমার এই যে উভয়ের সম্পর্ক, এই সম্পর্কটা যদি আমরা বজায় রাখতে পারি তো আশা করি তো খুবই ভালোই হবে। খুব বেশ, আপনার পুরস্কার নিয়ে এবার একটু কথা বলবো আমরা। আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন 2010 সালে, শান্তাপ্রসাদ পুরস্কার পেয়েছেন 2013 সালে এবং কলাঞ্জলি পুরস্কার পেয়েছেন 2021 সালে। একটু পুরস্কারের অনুভূতিগুলো যদি আমাদেরকে বলেন, পুরস্কার পাওয়ার অনুভূতি কেমন? পুরস্কার আমার 2018-তে শান্ত কবির অ্যাওয়ার্ডও আছে এবং আপনি এই বছর পদ্মশ্রী পেয়েছেন। এই বছর পদ্মশ্রী পেয়েছি। আমি শুধু একটাই কথাই বলবো যে আমাদের কাজ কর্মের উপর আর কেউ থাকতে পারে না, কর্মই হচ্ছে আমাদের পরম ধর্ম। শিল্পীর শিল্পিত্ব ভাব, সেটা যদি আমরা প্রকাশ না করতে পারি, হ্যাঁ আমার কর্ম আমি করব, আমাকে তার জন্য ভালো ভালো শিল্পীপ্রেমীরা আছে, এরা আমাদের আশীর্বাদ করবে, কিন্তু শিল্পীর শিল্পিত্ব ভাবটা যতক্ষণ আমরা প্রকাশ না করতে পারবো ততক্ষণ আমাদের কোনো দাম নেই। আজকে আমার হয়তো আমি কিছু সার্টিফিকেট, কিন্তু সার্টিফিকেটটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কাজটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সাধারণ মানুষের মানে জেনারেশনকে কিভাবে এটা আমরা পৌঁছাতে পারবো, এই বিদ্যাটা যদি আমাদের মধ্যে থাকে তবে হ্যাঁ। আজকে আমার যে ট্রেনিং স্কুলটা আছে, যেখানে 45 দিনের ট্রেনিংয়ে আমরা যেসব মেয়েদেরকে কাজ শিখিয়েছি, হয়তো আজকে আমাদের এই ডিগ্রিটা আমার দরকার ছিল, কারণ সেই সব মেয়েরা আমাকে যে গুরুত্বটা দিয়েছে এবং আমি যে তাদের গুরুত্বটা দিয়ে শেখাতে পেরে, এই যে উভয়ের যে সম্পর্কটা, আজকে হয়তো আমার ডিগ্রিটা ছিল বলে ওরা আমাকে গুরুত্ব দিয়েছে, বা আজকে আমাকে মাস্টারমশাই বলে, কেউ স্যার বলে, যে আমরা অশিক্ষিত মানে আমরা শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু আজকে অশিক্ষিত হয়েও আজকে আমাকে স্যার ডাকছে বা মাস্টারমশাই ডাকছে, একটা অনুভূতি তো একটা আলাদা থাকেই। নিশ্চয়ই, শিক্ষা তো এখানে ঠিক ডিগ্রির শিক্ষা নয়, নানান ধরনের শিক্ষা হয়। আমাদের ডিগ্রি প্রয়োজন হচ্ছে কাজের জন্য, কাজের ডিগ্রি, প্রশিক্ষণ একটা প্রয়োজন হয় একটা কাজের জন্য। আপনি যদি একটা বিশেষ কাজ করতে চান, তার জন্য কিছু বিশেষ প্রশিক্ষণ যদি প্রয়োজন হয়, সেটা আপনি নেবেন, কাজ করবেন, এমনটাই নিয়ম। এভাবেই কাজের জগতে আমাদের আসতে হয়, টিকে থাকতে হয়। কিন্তু যদি আপনি প্রকৃত শিক্ষার কথা বলেন, সেটার সঙ্গে ডিগ্রির সম্পর্ক তো নেই। সুতরাং আপনাকে যারা স্যার ডাকছেন বা যারা আপনাকে শ্রদ্ধা করছেন, আসলে তারা আপনার ওই ভেতরের চেতনার জন্য শ্রদ্ধা করছেন, বা আপনি যে তাদেরকে কাজ শিখিয়ে স্বনির্ভর করছেন, বা আপনি যে অন্য মানুষের জন্য ভাবছেন, এটার জন্য হয়তো আপনি ওই শ্রদ্ধাটা পাচ্ছেন। আমার মনে হয় পুরস্কারের জায়গা থেকে এটা বোধহয় আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার। একদম একদম বড় পুরস্কার। সত্যি আমার হ্যান্ডলুম আজকে আমাদের 7টা জেনারেশন যে এত একটা সুন্দর জিনিস, এই জিনিসটাকে ছেড়ে আমাদের জেনারেশন যে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু তারা আবার ফিরে আসছে না যে তারা বাইরের জগৎটাকে উপভোগ করলো, কিন্তু তারা আবার ফিরে আসছে, হ্যান্ডলুমের জায়গায় ফিরে আসছে। আর একটা কথা বলি, আমাদের উইভার সার্ভিস সেন্টার কলকাতা, এটা আমাদের একটা পীঠস্থান। আমাদের স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, তারা এখানে সবসময় যোগাযোগ রাখুক। আমাদের স্যারেরা বা আমাদের ডাইরেক্টর বা আমাদের ডেপুটি ডাইরেক্টর, এরা খুবই ভালো লোক, এদের সঙ্গে যোগাযোগ করলে, কারণ আমরা কাজ করি কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, যেটা ওনাদের মাধ্যমে আমরা জিনিসটা পাই। কারণ আমার তো একটা চেতনা তো ভিতরে আছেই, কিন্তু সেই চেতনাতে জাগ্রত করার জন্য এরা আছে। আপনার কি এই তাঁত শিল্প সংক্রান্ত কোনো প্রশিক্ষণ নেওয়া, নাকি আপনি পুরোটাই বাবার কাছ থেকে শিখেছেন? এটা টোটালটাই আমার বাবার থেকে। বলতে কি আমাদের এটা একটা ব্লাড কানেকশন বলতে পারেন, কারণ আমাদের 7 জেনারেশন। আমার ছেলেও ঠিক ওইভাবে শিখেছে, আমিও ওইভাবে শিখেছি।
আমার ঠাকুরদা ওইভাবে শিখেছে, বংশ পরম্পরা এইভাবে চলে আসছে, কিন্তু আমরা মোটিভটাকে হাইলাইট করেছি। মোটিভটা হ্যাঁ, মানে যে যেমন আমার ডিজাইনের বাবা, যে মোটিভ যেটা আমাদের শাড়িতে হ্যাঁ, থাকে, বুটি, আমার যেটাকে আমরা আমার বুটি আমার বলি। ঠাকুরদা আদাতি মসলিনের উপরে গামছা বুনতো, আমার বাবা খাদির উপরে শাড়ি বুনতো, আমি মসলিনের উপরে ডিজাইন করে শাড়ি বুনছি। কিন্তু হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে এর মধ্যে। ধরুন আমার ঠাকুরদা যখন আদাতি মসলিনের যখন গামছা বুনতো, তো উনি সারাদিন গামছা বুনতো, সন্ধ্যের সময় গিয়ে হাটে বেচে দিত। তো ওনার ওখানে তখন সাময়িক পয়সাতে ওনার সংসার প্রতিপালন হয়ে যেত। তারপর আমরা বাবাকে দেখলাম, বাবাও শাড়ির মধ্যে সামান্য গুটি দিয়ে ধরুন আপনার 200, 300, 400 টাকা দামের শাড়ি বুনতো। কিন্তু আমার মনের মধ্যে একটা জাগ্রত ছিল যে আগামী দিনে আমাদের যা পরিস্থিতি বা বাজারের যা পরিস্থিতি, যে সংসার প্রতিপালন করার যে আমাদের একটা প্রয়োজন, যে পয়সার প্রয়োজন, আমরা এখানে পড়ে থাকলে হবে না, যে আমরা কিছু জিনিস তৈরি করি যেটা কাস্টমাররা পছন্দ করবে এবং পয়সা দিয়ে কিনবে এবং আমাদের শিল্পী ভাইদের সহযোগিতা করতে পারবো। আজকে ধরুন বর্তমান যা আমাদের পরিস্থিতি, একটা ফ্যামিলিতে 600 টাকা না হলে সে সংসার প্রতিপালন করতে পারে না। আজকে আমার বাবার যে ডিজাইনগুলো ছিল, সেই ডিজাইন যদি বুনতো তাহলে কারিগর থাকতো না। আজকে আমরা ওই মোটিভটাকে হাইলাইট করেছি যে এখন একটা কারিগর মোটামুটি মাসে ঘুরে ফিরে 5 ঘন্টা ডিউটি দিয়ে মাসে 10,000 টাকা রোজগার করে। তো ভালো মতন কাজ করলে 15, 16, 20,000 টাকা পর্যন্ত এই তাঁত বুনে রোজগার করছে। কাজে সে সচ্ছলভাবে সে সংসার পরিচালনা করছে। আজকে জামদানি মোটিভ হয়তো অনেক হয়েছে, কিন্তু সৃষ্টি প্রথমে আমরাই করি এটাকে, জামদানির সৃষ্টিটা। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে এনেছি। আর শেষে শুধু একটা কথাই জানতে চাইবো যে আপনি তো শুধু নিজে এগোতে চাইছেন না, আপনার কথা শুনে আমার বারবার মনে হয়েছে আপনি সকলকে নিয়ে এগোতে চাইছেন। একদম দিদি, বিশেষ করে যারা তাঁত শিল্পের সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে এগোতে চাইছেন এবং শিল্পটাকে বাঁচাতে চাইছেন। শিল্পটাকে তো বাঁচবেই, বা এর সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের ফ্যামিলিও বাঁচবে বা আগামী জেনারেশনটাও বাঁচবে। আমরা তাদেরকে প্রলোভন দেখাবো না যে আমাদের নিজেদের কাজ ছেড়ে অন্য কাজে যেতে বলবো না। আমরা সেখানে পয়সা বেশি এলেও তারা যেন এই কাজে থাকে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকে যে যেরকম সে সেইভাবে চলবে। আজকে আমার যেটুকু ইনকাম, আমার সেটুকুই সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে। কে কী করছে কি না করছে সেদিকে আমরা কোনো সময় ফলো করব না। যার যেটা কাজ তার কাছে সেটা বড় কাজ। অর্থাৎ একটা শৃঙ্খলাবদ্ধ জীবন। হ্যাঁ, একদম। অর্থাৎ শিল্প যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন দিতে পারে সেটাও আপনার কথায় আমরা পেলাম। এবং শ্রম, এটাই বোধহয় শেষ কথা। শ্রমটাই হচ্ছে শেষ কথা। এই জন্য বলেছে যে ধর্মই হচ্ছে কর্ম, কর্মের থেকে বড় ধর্ম আর নেই। শিল্পীর শিল্পিত্ব ভাবটা নিয়ে যতক্ষণ থাকবে সে ততক্ষণ শান্তিতে থাকবে, সুখে থাকবে, আগামী দিনে খুবই ভালো থাকবে সে। বেশ, আমি শেষে একটা কথাই জানতে চাইবো, যারা আপনার কথা শুনে আজকে হয়তো উদ্বুদ্ধ হয়ে এই পেশায় আসতে চাইবেন তাদেরকে আপনি কি বলবেন? তাদের কোনো যদি অসুবিধা হয় বা কিছু যদি জানার থাকে আমার কাছে অবশ্যই আসবে, কারণ আমি যতটুকু পারবো হাতে কলমে তাদেরকে শেখাবো। আমার এখন বয়স হয়েছে, আমার এখন কিছু দেওয়ারও নেই, কিছু নেওয়ারও নেই। হ্যাঁ, আমি যদি দিতে কিছু পারি, আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকবে, কর্মের মাধ্যমে যতটুকু থাকবে, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। বেশ, অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আকাশবাণীতে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। সব নমস্কার, আমারও খুব ভালো লাগলো। দেখুন, আমাদের গ্রামীণ শিল্প গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এই যে জিনিসটা 10 জনের মধ্যে পৌঁছাতে পারছে, এটা অবশ্যই দরকার আছে যে সবাই জানুক এই শিল্পের মধ্যে কত মজা আছে। আপনারা প্র্যাকটিক্যালি একটা দেখুন। খুবই ভালো লাগলো আমার দিদি আজকের এই প্রোগ্রামটা। বেশ, ধন্যবাদ।